দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হৈমন্তী নামক যে ছোট গল্প রয়েছে সেই ছোট গল্প নিয়ে আজ আমরা আলোচনা করব। এর আগেও আমরা প্রচুর ছোট গল্প নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন উপন্যাস নিয়েও আলোচনা করেছি। তো আজ আমরা এই হৈমন্তী নামক ছোট গল্প নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে একটু বলে রাখি যে বাংলা ছোট গল্প মূলত রবীন্দ্রনাথের হাত ধরেই চরম উন্নতির শিখরে পৌঁছেছিল। তিনি বাংলা ছোট গল্পে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। মানব জীবনের সুখ দুঃখ, হাসি কান্না ইত্যাদি বিভিন্ন যে উপকরণ রয়েছে সেই উপকরণ নিয়ে জীবনের নানা রহস্য ফুটে উঠেছিল তার ছোট গল্পে। আমাদের আলোচ্য এই হৈমন্তী গল্পটিও অতি করুণ গল্প। তার মানে এটি একটি দুঃখের গল্প, এটি একটি খারাপ লাগার গল্প। মানে তার যে পরিণতি হয়েছিল সেই পরিণতি আমাদেরকে ভাবায়, আমাদেরকে কষ্ট দেয়। তো সেই ছোট গল্পটি নিয়ে আজ আমরা আলোচনা করব। হৈমন্তী গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল 1326 বঙ্গাব্দে সবুজপত্র পত্রিকায়। দেখো, ওই বছরই শ্রাবণ যে মাস রয়েছে সেই শ্রাবণ মাসে স্ত্রীর পত্র নামক একটি গল্প ছাপা হয়েছিল। নারীদের অধিকার চেতনা, নারীর যে মূল্যবোধ, এই দুটি গল্পের মধ্যে রবীন্দ্রনাথ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন। হৈমন্তী গল্পটিও খুব করুণ গল্প। এই গল্পটিতে রবীন্দ্রনাথ দেখিয়েছেন পণ প্রথাকে অবলম্বন করে যে করুণ পরিণতি হয় একটি নারীর জীবনে, সেই করুণ পরিণতির কথা এই গল্পে রবীন্দ্রনাথ ফুটিয়ে তুলেছেন। হৈমন্তী গল্পে আমরা দেখতে পাই পণ প্রথা যে নিয়ম, সেই নিয়ম এবং এই পণ প্রথাকে কেন্দ্র করে একটি নারীর জীবনে যে কি দুঃখ কষ্ট নেমে আসে, শ্বশুরবাড়ির যে কি ধরনের লোভ, সেই লোভের কথাই এই গল্পে মূলত ফুটে উঠেছে। তবে একটি জিনিস এই গল্পে খুব ভালো দেখানো হয়েছে যে হৈমন্তী তার জীবনে স্বামীর যে ভালোবাসা এবং স্বামীর যে শ্রদ্ধা সেটুকু সে পেয়েছিল। দেনা পাওনা গল্পের সাথে এটির এই একটু ধরো পার্থক্য, যে এখানে স্ত্রীকে স্বামী সাপোর্ট করেছিল। দেখো, এবার আমরা গল্পে যদি প্রবেশ করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো হৈমন্তীর যে বাবা, সেই বাবা বহু বছর বাইরে বা বলতে পারো বিদেশে চাকরি করেছিলেন। দেখো, তার বাবার একমাত্র কন্যা সন্তান ছিল হৈমন্তী, এবং যেহেতু তার বাবা বাইরে চাকরি করতেন, হৈমন্তীর বিয়ে দিতে একটু বেশি সময় লেগেছিল। অর্থাৎ তখনকার দিনে অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত, কিন্তু হৈমন্তীকে অল্প বয়সে বিয়ে দেওয়া তার বাবার পক্ষে সম্ভব হয়নি। হৈমন্তীর বয়স হয়ে গিয়েছিল সেই সময় 16 বছর, কিন্তু তৎকালীন সময়ে 10 থেকে 11 ম্যাক্সিমাম 12 তার বেশি বয়সের মেয়েদের বিয়ে দেওয়া মানে সেই সময়টিতে ভালো চোখে দেখতো না সমাজ। কিন্তু হৈমন্তীর বাবা পশ্চিমের একটি পাহাড়ি অঞ্চলে যেহেতু চাকরি করতেন, তাই সেই নিয়মটি মেনে চলা তার পক্ষে সম্ভব হয়নি। এদিকে একটি ঘটনা তো ঘটেই গিয়েছিল যে হৈমন্তী যখন শিশু ছিল, ছোট বাচ্চা, তখন হৈমন্তীর মা মারা গিয়েছিল। এদিকে যেহেতু হৈমন্তী একাই ছিল, তাই উদাসীন বাবা চাকরি নিয়ে ব্যস্ত ছিল। হৈমন্তীর যে বয়স হয়েছে, হৈমন্তীকে যে বিয়ে দিতে হবে, সেই ব্যাপারটি তার মাথায় আসেইনি কোনোদিন। আর এদিকে হৈমন্তীর বয়স ধীরে ধীরে বেশি হয়ে গিয়েছিল। হৈমন্তীর সাথে যখন আমাদের এই গল্পের নায়কের বিয়ে ঠিক হয়েছিল, তখন হৈমন্তী কলেজে পড়তেন। কলেজের 3য় বর্ষে সে পড়তো। তখন তার বয়স ছিল মাত্র 19 বছর। এটা কিন্তু নায়কের কথা বলছি, হ্যাঁ। অর্থাৎ আমরা দেখে নেব যে নায়কের সাথে হৈমন্তীর বয়সের তফাৎ মাত্র 2 থেকে 3 বছর। নায়কের বাবা বিয়ে নিয়ে খুব উৎসাহী ছিলেন। দেখো, নায়কের বাবা চাইতো যে তাড়াতাড়ি যেন তাদের বিয়ে হয়ে যায়, যেহেতু তার বাবার হৈমন্তীকে খুব পছন্দ ছিল। মানে পছন্দটা কোন দিক থেকে সেটা আমরা পরে আসবো। হৈমন্তীকে খুব পছন্দ ছিল, তাই ছেলের মতামত জানার তিনি কোনো প্রয়োজন মনে করেননি। এই বিয়েতে ছেলের বাবা একটি ভালো পরিমাণ পণের টাকা তিনি হাতিয়ে নিয়েছিলেন। নায়ক এক সময় বলেছিল যে মেয়ের বয়স বেশি হলে কি হবে, তার বাবা মেয়ের বয়সের থেকে একটু বেশি পরিমাণে পণ নিয়ে নিয়েছিল, যার ফলে মেয়ের বয়সটি সেই সময় কমে গিয়েছিল। তাই আমরা লক্ষ্য করি হৈমন্তীর তাড়াতাড়ি বিয়ে হয়ে গিয়েছিল। এবং হৈমন্তী এবং নায়কের যে বিয়ে হয়েছিল, এই বিয়ের ঘটকালি করেছিল হৈমন্তীর বাবার বন্ধু বনমালী বাবু।
হৈমন্তীর বিয়ে উপলক্ষে, তার চাকরি ছিল, সে চাকরি ছেড়ে আসেনি বাড়িতে, তার বাবা হৈমন্তীর বিয়ে উপলক্ষে কিছুদিনের জন্য বাড়িতে এসেছিলেন। ভালোই ভালোই তো বিয়ে সব পার হয়ে গেল। হৈমন্তীর বাবা যে সময় নিয়ে ছুটিতে এসেছিলেন তার মেয়ের বিয়ে উপলক্ষে, বিয়েটি পার হয়ে গেলে তার বাবা আবার পুনরায় তার চাকরিতে অর্থাৎ পশ্চিমে আবার চলে যায়। যাবার আগে তিনি একবার জামাইকে ডেকে বলেছিলেন, দেখো বাবা, 17 বছর ধরে আমি আমার মেয়েকে চিনি, তোমাকে তো আমি মাত্র কয়েক দিন ধরে চিনছি। আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম, যে সম্পত্তি বা ধন আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম তার মর্ম যেন তুমি বুঝতে পারো। নায়কের মা তার বেয়াই গৌরী শঙ্করকে অর্থাৎ হৈমন্তীর বাবাকে বলেছিল, বেয়াই, এই ব্যাপারে আপনি একদম চিন্তা করবেন না। তিনি আরো বলেছিলেন যে তোমার মেয়ে যেমন তার বাপকে ছেড়ে আমাদের বাড়িতে আসলো, এটাও আপনি লক্ষ্য করুন যে এখানে এসে সে তার বাবা এবং আরেকটি নতুন মাকে সে পেল। তাই সব দিক থেকে নিশ্চিন্ত হয়ে শেষে গৌরীশঙ্কর পশ্চিমে চাকরি সূত্রে ফিরে গেলেন। প্রথম প্রথম হৈমন্তী শ্বশুর বাড়িতে ভীষণ পরিমাণে আদর আপ্যায়ন পেতে থাকলো। সবাই ভাবতো হৈমন্তীর শ্বশুর বাড়িতে যে হৈমন্তীর বাবার প্রচুর টাকা, লক্ষ লক্ষ টাকা রয়েছে, যেহেতু তিনি বাইরে কাজ করতেন, তার বাবার প্রচুর সম্পত্তি, তার মধ্যে একটাই মেয়ে। সেই আশায় হৈমন্তী প্রচুর আদর আপ্যায়ন খাতির হতে থাকলো। ধনী বাবার একমাত্র মেয়ে বলে হৈমন্তীর সেই বাড়িতে প্রচুর আদর আপ্যায়ন হতো। এমনকি তার একটি দাসীও ছিল সেই সময়টিতে, সেই দাসীরও প্রচুর আদর আপ্যায়ন তার শ্বশুরবাড়ি করত। বিয়েতে প্রচুর টাকা দিয়েছিল হৈমন্তীর বাবা, প্রায় 15,000 টাকা দিয়েছিল এবং 5,000 টাকার গয়নাও দিয়েছিল। তাই শ্বশুর বাড়িতে হৈমন্তীর দিনগুলো বেশ ভালোই কাটছিল। কিন্তু বিপত্তিটা তো শুরু হলো তারপর থেকে, যখন জানাজানি হয়ে গেল যে হৈমন্তীর বাবার তো কোনো সম্পত্তিই নেই। তিনি এই যে বিয়েতে 15,000 টাকা দিয়েছিলেন সেটিও তিনি ধার করে দিয়েছিলেন। নায়কের বাবার ধারণা ছিল যে যেখানে তিনি গিয়েছেন মানে তার বেহাই, সেখানে হয়তো প্রধানমন্ত্রী গোছের মানে হেড কোনো ক্লার্ক টাইপের তিনি হয়তো কোনো কাজ করতেন। পরে জানাজানি হলো যে হৈমন্তীর বাবা সেখানকার একটি স্কুলের মাস্টার মশাই। হৈমন্তীর শ্বশুর মশাই হয়তো এটা আশা করেছিল যে তিনি যখন সেখান থেকে রিটায়ার্ড হবেন, মানে যেহেতু তিনি হেড ক্লার্ক ভেবেই রেখেছিলেন বা হেড কর্মচারী ভেবেই রেখেছিলেন, তো সেহেতু তিনি আশা করেছিলেন যে তিনি রিটায়ার্ড হওয়ার সময় তার ছেলেকে সেখানে কোনো একটি ভালো চাকরিতে হয়তোবা ঢুকিয়ে দেবেন। কিন্তু যখন সব ব্যাপারটি জানাজানি হয়ে গেল তখন তার সব আশা ব্যর্থ হয়ে গেল। সংসারেও আরম্ভ হলো হৈমন্তীর উপর প্রচুর অত্যাচার। হৈমন্তীর বয়স যখন বেশি একথা বাড়ির সকলে জানাজানি হয়ে গেল, তখন তার শাশুড়ি ব্যাপারটিকে চাপা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু হৈমন্তী সত্যি কথা বলে দিত। হৈমন্তী বলতো যে তার বয়স 17। আর এই ধরনের অত্যাচারের মানে সত্যি কথা বলার ফলে হৈমন্তীর শ্বশুর শাশুড়ি তার উপর ক্রুদ্ধ হয়ে উঠল। হৈমন্তী তার বাবাকে যে সমস্ত চিঠি লিখে পাঠাতো সেই চিঠি ডাকে যাওয়ার আগেই তারা আড়ালে সেই চিঠি খুলে দেখে নিত। কিন্তু একটি চিঠিতেও দেখা যায়নি হৈমন্তী তার শ্বশুর বাড়িকে নিয়ে নিন্দে করেছিল, বরং শ্বশুর বাড়ি সম্বন্ধে সে কিছুই বলেনি। এবং এই ধরনের অত্যাচারে, এই ধরনের মানসিক যন্ত্রণার ফলে হৈমন্তী দিন দিন শুকিয়ে যেতে লাগলো। হৈমন্তীর শরীর ধীরে ধীরে ভেঙে যেতে থাকে এবং এই ধীরে ধীরে ভেঙে যাওয়ার ফলে হৈমন্তীর স্বামী তাকে নিয়ে দুশ্চিন্তায় ভোগে। সেই যে স্বামী, সেই স্বামীটি তার বাবার কাছে গিয়ে বলে যে বাবা, কয়েকদিন হৈমন্তীকে বাপের বাড়ি বা তার বাবার কাছে রেখে আসলে ভালো হয়। কিন্তু তার শ্বশুর মশাই মানে হৈমন্তীর শ্বশুর মশাই ছেলের এই কথাতে রাগ করেন। হৈমন্তীকে তার অসুখের কথা জিজ্ঞেস করলে হৈমন্তী তার অসুখের কথা গোপন রেখে বলে যে তার কিছুই হয়নি। সম্ভবত এই সমস্ত ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তাদের যে ঘটক ছিল বনমালী বাবু, সেই বনমালী বাবু হৈমন্তীর বাবাকে একটি চিঠি লিখে সমস্ত ব্যাপারটি জানিয়ে দেয় এবং সমস্ত ব্যাপার জেনেই হৈমন্তীর বাবা একদিন সেখানে এসে উপস্থিত হয়। এসে নিয়েই বেয়াই মশাই এবং বেয়ানিকে তিনি অনুরোধ করেন যে তিনি মেয়েকে
কিছুদিনের জন্য তার কাছে নিয়ে যেতে চান। বেয়াই মশাই কোনো উত্তর না দিয়ে তিনি জানান যে তার স্ত্রীর সাথে এই ব্যাপারটি নিয়ে আলোচনা করা হোক। যাই হোক, এই সমস্ত দোলাচলের মধ্যে, এই সমস্ত তালবাহানার মধ্যে হৈমন্তীকে তারা বাপের বাড়ি নিয়ে যেতে দেয় না এবং তার বাবা যখন বাড়ি চলে যায়, তার এই যে কন্যা এবং পিতার মধ্যে একটি বিচ্ছেদ ঘটে যায়। বিদায় নেওয়ার আগে হৈমন্তী তার বাবাকে সেই কথাগুলি বলেছিল যেগুলি তার বাবাকে বলা উচিত হয়নি। দেখো, হৈমন্তীও দেখেছিল যে তার বাবাকে এখানে এসে বিভিন্ন অসম্মান করা হতো এবং সেই জন্যই হৈমন্তীও চাইতো না যে তার বাবা আর এখানে আসুক। তাই তার বাবাকে সে বলেছিল যে এর পরে যদি তুমি কখনো আর এই বাড়িতে আসো তাহলে আমি দরজা লাগিয়ে দেব। বাবা তার চোখের জল ফেলে নিজের চাকরিতে আবার ফিরে যান এবং ধীরে ধীরে আমরা দেখতে পাই হৈমন্তী চিরতরে শুয়ে পড়ে এবং সে মৃত্যুশয্যায় ঢলে পড়ে। দেখো, গল্পটির করুণ পরিণতি হয়েছিল ঠিক এই রকম। আমি তো অনেক শর্টকাটে বললাম, অনেক সংক্ষেপে। গল্পটি অনেক বড়, তোমরা চাইলে একবার পড়ে দেখতেই পারো। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো ছোট গল্প নিয়ে আবার আমরা আলোচনায় ফিরবো।